আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা, তো তোমরা অনেকেই জানাচ্ছিলে ভাই ম্যাথ প্রিপারেশনটা আমরা কিভাবে নিব একটু গুছাই দিতে এবং ম্যাথের কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পোর্টেন্ট, কেমন প্রশ্নগুলো আসে সেগুলো একটু এনালাইসিস করে দিলে আমাদের জন্য ভালো হইতো। তো এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু অলরেডি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই বিষয়গুলা তোমাদের এনালাইসিস করে দেওয়া হইছে। তো আজকে আমরা ম্যাথ প্রিপারেশনটা তোমরা কিভাবে ম্যাথে সর্বোচ্চ মার্ক তুলবা, এছাড়া ম্যাথের বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন আসলো বা কয়টা অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসছে সেগুলো দেখবো, ঠিক আছে? তো অবশ্যই এখান থেকে একটা ধারণা পাবা, যেহেতু গত বছর শুধুমাত্র ঢাকা সেন্ট্রালের আন্ডার থেকে ভর্তি পরীক্ষা হয়েছে, এই বছরও হবে। তো আমাদের তার আগের বছরগুলোতে যেমন ৭ কলেজ যখন ছিল তখনও যে প্রশ্নগুলো আসছিল ওইগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তুমি যদি ওই প্রশ্নগুলো বুঝতে পারো, প্যাটার্নটা বুঝতে পারো, দেখবা যে গত বছরটা কিন্তু ওই প্যাটার্নটা ফলো করে হয়েছে। ইভেন এই বছর ওই প্যাটার্নটা নতুন করে প্যাটার্ন তোমাকে চেঞ্জ করে কিন্তু এক্সাম হবে না, ওই আগের প্যাটার্নেই ইনশাল্লাহ এক্সামগুলো হবে। তো অবশ্যই বিগত বছরের কোশ্চেনগুলো আমাদের দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো আমরা দেখি অ্যানালাইসিসটা। তো আমরা দেখবো প্রথমে অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিস, এরপর আমি তোমাদের দেখাবো আসলে কিভাবে প্রস্তুতি নিবা তুমি ম্যাথে সর্বোচ্চ ভালো করার জন্য। আর দেখো আজকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকে আমরা শুধুমাত্র চ্যাপ্টার অ্যানালাইসিস করছি, যে চ্যাপ্টারগুলো থেকে কেমন প্রশ্ন আসে। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক কমেন্টে শেয়ার করে রাখবা এবং তোমরা জানাও যে তোমরা টপিক অ্যানালাইসিস চাচ্ছ কিনা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে, তো সেখান থেকে যদি আমরা দেখি যে শর্ট সিলেবাস, আরেকটা বিষয়, তুমি এখন শর্ট সিলেবাস পড়বা না ফুল সিলেবাস পড়বা, এখান থেকে এটা ধারণা কিন্তু পেয়ে যাবা। তো দেখো ম্যাট্রিক্স থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসছে, তো আমরা ম্যাট্রিক্সটা অবশ্যই ইম্পর্টেন্ট রাখতে পারি। এখানকার বেশ কিছু টপিক আছে যে টপিকগুলো তুমি ভালো করে পড়লে কিন্তু হয়ে যায়, বিপরীত ত্রিকোণমিতি, ম্যাট্রিক্সের গুণ, মাত্রা, ঠিক আছে? তো সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসে। দেখো 24 একটা, 23 দুইটা, এভাবে কিন্তু প্রত্যেক চ্যাপ্টার অধ্যায় তোমার কিন্তু প্রশ্ন আসছে, তার মানে অবশ্যই ম্যাট্রিক্সটা তোমাদের ইম্পর্টেন্স দিতে হবে। এরপর তুমি যদি ভেক্টর দেখো, এটা কিন্তু গণিতের ভেক্টর, ঠিক আছে? ফিজিক্সের ভেক্টর না। তো গণিতের ভেক্টর এখান থেকে তুমি রিসেন্ট ইয়ার যদি দেখো 24 23 24 22 23 21 22, এখান থেকে কিন্তু শর্ট সিলেবাস ছিল, ঠিক আছে? যখন শর্ট সিলেবাসে পরীক্ষা হইতো তোমার কিন্তু এখান থেকে আসে নাই প্রশ্ন, তার মানে এই বছরও ভেক্টর থেকে আসার সম্ভাবনা অনেক কম। তুমি চাইলে এটা স্কিপ করে আসতে পারো। তোমার তো ফিজিক্সে ভেক্টর পড়া আছেই, তো তুমি আসলে কি আসতে পারো, সর্বোচ্চ অভিক্ষেপ নির্ণয় করো বা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এরকম প্রশ্নগুলোই আসে যেগুলো তোমরা অলরেডি ফিজিক্সে পড়ে আসছো। এরপর আসলে সরলরেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে দিতে হবে, কারণ আমরা যদি রিসেন্ট ইয়ার দেখি 24 25 তোমার কিন্তু এখানে 4টা প্রশ্ন ছিল। তো সরলরেখাতে অনেকগুলো টাইপই আছে, বাট দেখবা যে বারবার সেম টাইপগুলো থেকে প্রশ্ন আসে। তো তুমি যদি ঢাকা সেন্ট্রাল কোশ্চেন ব্যাংকের টাইপগুলো পড়ে ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, সরি, শুধুমাত্র ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকটা তুমি প্রথম কি কাজ করবা, ডিসিবি এর যে টাইপগুলো আছে এগুলো পড়ে ফেলো, প্লাস ভার্সিটি থেকে যে প্রশ্নগুলো আসে, বিভিন্ন ভার্সিটির যে প্রশ্নগুলো আসছে এগুলো যদি একবার সলভ করে ফেলো, তোমার সরলরেখা পাঠটা থেকে যেমন প্রশ্ন আসুক তুমি পারবা। এবং এখান থেকে খুবই দেখবা যে রিপিটেড টাইপ প্রশ্ন আসে। বিগত বছর আমরা যখন দেখলাম, এই যে এদিকে 7 কলেজে প্রশ্ন ছিল, এই টাইপগুলোর আন্ডারে কিন্তু সরলরেখাতে প্রশ্ন ছিল, ঠিক আছে? দেখো 23 24 দুইটা ছিল, 22 23 4টা ছিল, 21 22 দুইটা, 20 21 একটা। তো প্রত্যেক বছরে কিন্তু দুইটা তিনটা মিনিমাম প্রশ্ন থাকে। এবং গত বছর 4টা প্রশ্ন ছিল, এই বছর তুমি সর্বনিম্ন 3টা বা 2টা প্রশ্ন পাবাই। বৃত্ত থেকে আমাদের গত বছর একটা প্রশ্ন ছিল, তার আগের বছর দেখো 23 24 যখন 7 কলেজে তখন কিন্তু 5টা প্রশ্ন ছিল, এবং আগের বছরগুলোতে দেখো 3টা 2টা এরকম প্রশ্ন আসছে। তো বৃত্ত চ্যাপ্টারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিতে হবে, কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো তুমি এটাও ভালো করে দেখবা, বৃত্তের সমীকরণগুলা, এছাড়া বৃত্তের যে আমাদের যে সূত্রগুলো আছে, বৃত্তের সূত্রগুলো তুমি যদি ভালো মতো জানো এবং কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে এটা জানলে বৃত্ত পাঠটা তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? বিন্যাস সমাবেশ শর্টের বাইরে চ্যাপ্টার দেখো আসে নাই, শর্ট সিলেবাস যখন ছিল তখন কিন্তু প্রশ্ন আসে নাই। তার আগের বছরগুলোতে যখন তোমার ফুল সিলেবাসে এক্সাম হইতো, দেখো 20 21 ওদিকে তো ফুল সিলেবাস হইতো, তখন এক্সাম ছিল। যদি আমরা 26 27 যাই, তো নেক্সট ইয়ার তোমার যখন হলো এইচএসএ 26 পরীক্ষা দিবে, তখন কিন্তু আবার ফুল সিলেবাসে আসবে, তখন আবার তোমার বিন্যাস সমাবেশে এখান থেকে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? বাট এই বছর তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট না, তুমি চাইলে এটা বাদ দিতে পারো। এবার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকেও প্রশ্ন আসে না। রিসেন্ট ইয়ারগুলো যদি দেখি, এটা শর্ট সিলেবাসের বাইরে আছে, তার আগের বছরগুলোতে আসছে, তুমি চাইলে এটাও বাদ দিতে পারো। এরপরে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে রিসেন্ট 3টা বছর দেখি, এখানে দেখো 2টা 2টা করে প্রশ্ন ছিল। তো সংযুক্ত ত্রিকোণমিতি আমাদের জন্য ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ এখান থেকে আমরা 2টা প্রশ্ন পেয়ে যাব, ঠিক আছে? তো সংযুক্ত ত্রিকোণমিতি এটা তুমি একটু ভালো করে পড়বে, এবং এখানকার যে সূত্রগুলা, ফর্মুলাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এখানে দেখবা অনেকগুলো শর্টকাট আছে। তো এই শর্টকাট দিয়ে তুমি কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করে আসতে পারবা। তো ত্রিকোণমিতির সূত্রগুলো এবং শর্টকাট তুমি অবশ্যই জানবা, কোশ্চেন ব্যাংকে দেখবা সুন্দর করে সাজা দেওয়া আছে। তো ওই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে? ফাংশন থেকে তোমাদের গত বছর কিন্তু প্রশ্ন ছিল, ডোমেন রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি চাইলে ডোমেন রেঞ্জের পার্টটা পড়তে পারো। অন্তরীকরণ থেকে গত বছর তোমাদের 3টা প্রশ্ন ছিল, তার আগের 4টা 2টা 4টা 4টা এভাবে আসছে, তার মানে অন্তরীকরণটা
তোমার কিন্তু ভালো করতে হয়, ঠিক আছে। তো এখানে লিমিটের পার্টটা যেহেতু আছে, তো লিমিটের পার্টটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো লিমিটের পার্টের মধ্যে তোমার এল হসপিটাল রুল যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা একটু ভালো করে দেখবার। বাদ বাকিগুলা অন্তরীকরণের চেইন রুল থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। তোমার যে চেইন রুলগুলো আছে না অন্তরীকরণের, এই চেইন রুলস থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে দেখা, তো চেইন রুলসগুলো একটু ভালো করে দেখবা। ওকে, যোগাযোগকরণ থেকে গত বছর তোমার 2টা প্রশ্ন ছিল, 23-24-এ 3টা ছিল, 22-23-এ 4টা, এইভাবে 4টা 5টা করে আসে। অন্তরীকরণ যোগাযোগের ভাই 3টা মিনিমাম প্রশ্ন আসে, ঠিক আছে। তো 2টা মিলে তোমার দেখো 5টা প্রশ্ন থাকবে, 2টা মিলে 5টা থেকে 5টা মিনিমাম থাকবে, ঠিক আছে। অন্তরীকরণ যোগাযোগ বা ক্যালকুলাস পার্টটা থেকে তোমাদের 5টা প্রশ্ন মিনিমাম থাকবে। তো এই 2টা চ্যাপ্টার তুমি বাদ দিলে তোমার 5টা প্রশ্ন কিন্তু গায়েব হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চিন, আমাদের যে কোশ্চিন ব্যাংক সলভগুলো সেগুলো কিন্তু আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, ঢাকা সেন্ট্রালের এক্সাম ব্যাচটা আছে, তো এখানে আমরা কিন্তু তোমাদের কোশ্চিন ব্যাংক সলভ ক্লাসগুলো দিতেছি, ঠিক আছে। তো ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে এবং কেমিস্ট্রির 3টা বিষয়ে আমরা কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস আমাদের এক্সাম ব্যাচটা দিতেছি। তো তুমি যারা এখনো আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই, যারা এখনো এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই, তারা কিন্তু আমাদের এই ক্লাসগুলো মিস করতেছো। বা তুমি যদি এখনো এনরোল করো, তো ক্লাসগুলো রেকর্ডেড আকারে দেওয়া হচ্ছে, তো ওয়েবসাইটে সবগুলো ক্লাস তুমি পাচ্ছ। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা তোমাদের যে এক্সামগুলো হয়, তো ওই এক্সামগুলো রুটিন ধরে আমরা এখানে তোমার কোশ্চিন ব্যাংক সলভ ক্লাসগুলো দিই, ঠিক আছে। কিউবি সলভ ক্লাসগুলো দেয়। যেমন আজকে তোমার হচ্ছে অন্তরীকরণ এক্সাম আছে, তো আমরা অন্তরীকরণ ক্লাসটা একটু পরে দিয়ে দিব, সন্ধ্যার মধ্যে দিয়ে দিব। তো অন্তরীকরণ কোশ্চিন ব্যাংক সলভ ক্লাসটা দিয়ে দিব। তো এইভাবে প্রত্যেক দিন আমরা কি করা হয়, যেই রুটিনটা আমরা নিয়ে এক্সাম নেই, তো ওই রুটিন অনুযায়ী তোমাদের কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস দেওয়া হয়। তো তোমরা যারা এখন এক্সাম আসতে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। যদি ঢাকা সেন্ট্রাল তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, গোছানো একটা প্রিপারেশন নিতে চাও, আলটিমেটলি তুমি মাত্র 250 টাকা দিয়ে এখানে তুমি কোশ্চিন ব্যাংক থেকে শুরু করে রেগুলার এক্সাম, এখানে কিন্তু প্রত্যেকদিন এক্সাম হচ্ছে, এখানে অর্ধবৃত্তি এক্সামগুলো হচ্ছে, তারপরে তোমার পেপার ফাইনাল হবে, এরপরে সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো হবে, দেন আমরা একদম সর্বশেষে মডেল টেস্টগুলো নিব, ঠিক আছে। এবং এক্সামের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাইকৃত হচ্ছে। তো দেখবে যে এই প্রশ্নগুলো টাইপ থেকে অনেক প্রশ্ন কমন চলে আসে। পাশাপাশি আমরা যে পিডিএফ গুলো দিচ্ছি বা আমরা যে ক্লাসগুলো দিচ্ছি কোশ্চিন ব্যাংক সলভ, এখানে যে তোমাদের বুঝিয়ে পড়ানো হচ্ছে, এগুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। তো যারা ঢাকা সেন্ট্রালকে টার্গেট করতেছো, একটা ভালো পজিশনে চান্স পাই যাও, তাদের জন্য কিন্তু অবশ্যই এক্সাম দেওয়াটা ভাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা অলরেডি অনেকগুলো পরীক্ষা দিছো, তোমরা জানো যে এক্সাম হলে তুমি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে না পারো, তো তোমার অনেক কিন্তু প্যারা খাইতে হয়। তো এই বিষয়টা মাথায় রেখে তোমার এই মুহূর্তে এক্সামগুলো দেওয়া উচিত। এবং তোমার যা যা লাগবে এগুলো আমরা মোটামুটি গুছাই দিছি, পিডিএফ, কোশ্চিন ব্যাংক সলভ থেকে শুরু করে, এছাড়া কোশ্চিন ব্যাংক সলভ ক্লাসগুলো তো হচ্ছে, এরপরে আমরা ম্যারাথন ক্লাসগুলো নিব, যখন এক্সামের আগে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে ম্যারাথন ক্লাসগুলো নিব, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে, ঠিক আছে। তো যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, ওকে। তোমরা দেখো নেক্সট আমরা যাব হচ্ছে দ্বিতীয় পত্র থেকে। তো দ্বিতীয় পত্র থেকে আমাদের যে প্রশ্নগুলো আসছে আমরা দেখবো আগে শর্ট না ফুল আমাদের ভালো করে পড়তে হবে, চলো দেখি। তো আমাদের দ্বিতীয় পত্র থেকে তোমাদের শর্ট সিলেবাসটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তার মধ্যে দেখো আমাদের বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসেই নাই, তুমি এটা বাদ দিবা। যোগাযোগ থেকে প্রশ্ন আসে না, এটা বাদ দিবা। জটিল সংখ্যা থেকে ভাই প্রশ্ন আসে, এটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। জটিল সংখ্যাটা মাস্ট পড়তে হবে। দেখো গত বছর একটা আসছে 23-24, একটা 22-23-এ 2টা, এভাবে এভাবে একটা দুইটা করে প্রশ্ন আসে জটিল সংখ্যা, ঠিক আছে। তো জটিল সংখ্যা পার্টটা কোনোভাবে মিস দেওয়া যাবে না, এটা তুমি অবশ্যই পড়বা। বহুপদী থেকে প্রশ্ন আসে মাস্ট, বহুপদীটা ভালো করে দেখতে হবে। বহুপদী থেকে গত বছর দেখো 2টা প্রশ্ন ছিল, ঠিক আছে। একটা হচ্ছে তোমার মূল থেকে সমীকরণ, একটা হচ্ছে তোমার বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় একটা টাইপ আছে, ওইটা এখান থেকে প্রশ্ন ছিল। 23-24 আসে নাই, বাকি দেখো 22-23 পরবর্তী সকল সালে কিন্তু প্রশ্ন আসছে, জাস্ট একটা সাল প্রশ্ন আসে নাই। তো তোমাকে অবশ্যই বহুপদীর সমীকরণটা মাস্ট তোমাকে দেখতে হবে, ঠিক আছে। দ্বিপদী বিস্তৃতি থেকে তোমাদের দেখো প্রশ্ন আসে নাই গত বছর, আগের বছরতে তেমন আসে না, তো দ্বিপদী বিস্তৃতি তুমি চাইলে এটা বাদ দিতে পারো। কোনিকটা তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে ভাই, কোনিক থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসে এবং আসবে এই বছরও। দেখো এই বছরও তোমার গত বছর 24-25-এ 2টা প্রশ্ন ছিল, তার আগের বছরতে 2টা 3টা মিনিমাম দেখো 2টা থাকেই, ঠিক আছে। তো যখন আমাদের জন্য শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, দেখো এখান থেকে কিন্তু 2টা 3টা করে থাকেই। দেখো 21-এর থেকে দেখো শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস মানে তোমার এখানে দেখো 2টা 2টা 3টা 3টা করে প্রশ্ন ছিল। তো কোনিক পার্টটা কোনোভাবে স্কিপ করা যাবে না, এবং এখানকার টাইপগুলো যথেষ্ট সহজ এবং সেম টাইপের প্রশ্নগুলাই থাকে। তো তুমি ঢাকা সেন্ট্রাল কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করে যাও, এরপরে ভার্সিটি ইউটে কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, দেখবে যে ম্যাথের ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন তুমি কমন পাবা, ম্যাক্সিমাম টাইপের কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে সমীকরণ যে সমাধান টাইপের যে প্রশ্নগুলো আছে এবং সূত্রগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেয়, তো এই প্রশ্নগুলো একটু সলভ করবা। গত বছরও তোমার 2টা প্রশ্ন ছিল, তার আগের বছর 23-24 একটা, দেখো 22-23 একটা, ভাবে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। এবং স্থিতিবিদ্যা থেকে প্রশ্ন আসে, খুবই সহজ প্রশ্নগুলো আসে, তো এটাও তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তাহলে দেখো কভার হয়ে যায়। গতিবিদ্যা থেকে আমাদের গত বছর 3টা প্রশ্ন ছিল এবং প্রাস থেকে ছিল, ঠিক আছে। সবগুলাই তোমার হচ্ছে প্রাস এবং হচ্ছে গতি, প্রাস এবং গতি, এই 2টা টপিক মিলে তোমার 3টা প্রশ্ন ছিল। প্রাস এবং গতির টাইপের প্রশ্নগুলো থেকে তোমার 3টা প্রশ্ন ছিল এবং আগের বছরগুলোতে প্রশ্ন আসছে। তো আমরা যদি দ্বিতীয় পত্রের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখি, তাহলে এখানে কি কি আসবে, তোমার জটিল সংখ্যাটা পড়তে হবে, বহুপদী পড়তে হবে, এরপরে তুমি কনিকটা পড়বা, বিপরীত ত্রিকোণমিতি পড়বা, ঠিক আছে। স্থিতিবিদ্যা থেকে
মোটামুটি আসে। তো তুমি চাইলে এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখে শর্ট সিলেবাসের পার্টটা তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? শর্ট সিলেবাসের পার্টটা ভাই তোমাকে অনেক ভালো করে, সিলেবাসের পার্টটা তুমি পারবা। এখানে ভেক্টর রিলেটেড প্রশ্নগুলো আসে, মধ্যবর্তী কোণ, লব্ধি টব্ধি, এই প্রশ্নগুলোই আসে। তো এটা দেখে নিবা, এই টাইপের প্রশ্নগুলা কোশ্চেন ব্যাংকে তোমাকে জোর দিতে হবে, ঠিক আছে? তুমি যদি ম্যাথে ভালো করতে চাও তো তোমাকে কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে এগুলো ভালো মতো বুঝতে হবে, সূত্রগুলো ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা চলো, তো আমরা যদি নেক্সট আমাদের হচ্ছে ম্যাথের ক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে গুছাই নিবে এটা নিয়ে যদি কথা বলি, তো চলো দেখি এভাবে আমরা প্রস্তুতি কিভাবে নিব। তো আমরা প্রথমেই বললাম যে ম্যাথে তুমি যদি ভালো করতে চাও, ফার্স্ট রুল সেটা হচ্ছে তোমাকে ফর্মুলাগুলো ভালো মতো জানতে হবে, ঠিক আছে? তুমি হচ্ছে অবশ্যই কি করবে, ফর্মুলা তোমাকে জানতে হবে। তুমি যদি ম্যাথের ফর্মুলাগুলো না পারো তাহলে তুমি কিন্তু এখানে ফেল করে দিবা, ঠিক আছে? এবং দেখবা যে এখানে তোমার হচ্ছে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, বেশ কিছু অধ্যায় অনেক কি শর্টকাট আছে, ঠিক আছে? তো শর্টকাটগুলো তুমি যদি ভালো মতো জানো তো খুব সহজে অল্প সময় তুমি এমসিকিউ এখানে সলভ করতে পারবে। তো এই যে ফর্মুলা এবং শর্টকাট এই দুইটা জিনিসটা বেশি বেশি প্র্যাকটিস করবা কোশ্চেন সলভ করার সময়, যে কোথায় আসলে এক্সাক্ট ভাবে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা তোমার জানা জরুরি, ঠিক আছে? তো এরপরে যে দ্বিতীয় কাজ সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রালের যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করো, এই কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করো। তো এই কোশ্চেন ব্যাংকটা সলভের পাশাপাশি এখানকার যে টাইপগুলো আছে, এই টাইপটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখানকার আসলে এক্সাক্ট টাইপ কোনগুলা, এই টাইপগুলো কিভাবে সলভ করতে হয়, কোন সূত্র কাজে লাগে বা কোনো শর্টকাট আছে কিনা, এই জিনিসটা ভালো করে অ্যানালাইসিস করে পড়ো। যদি পারো দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কিন্তু অনেকটা কমন চলে আসবে, ঠিক আছে? তো এটা করার পরে তুমি যদি আরো ভালো প্রস্তুতি নিতে যাও, মানে আরো বেস্ট একটা ভালো প্রিপারেশন 20+ এনশিওর করতে যাচ্ছ, তুমি সাপোজ 20+ পেতে চাও, ঠিক আছে? তো তুমি 20+ পেতে চাইলে তোমাকে অবশ্যই ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, ভার্সিটি এতে দেখবা যে টাইপ ওয়াইজ কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে? ভার্সিটি এতে টাইপ ওয়াইজ কোশ্চেন দেওয়া থাকে, ওই টাইপগুলো একবার করে রিভিশন দাও, ঠিক আছে? টাইপগুলো রিভিশন দাও এবং কিছু প্রশ্ন সলভ করে দেখো, সেম টাইপের প্রশ্নই থাকে, 10টা সেম টাইপের প্রশ্ন, ওখান থেকে তুমি 5টা সলভ করলা বা 3টা সলভ করলা, বাকি 7টা প্রশ্ন তুমি দেখো না, কারণ টাইপটা তো সেম, টাইপটা তুমি দেখবো ওই টাইপের বাকি প্রশ্নগুলো থাকে। তো একটা টাইপে তোমার 10টা প্রশ্ন আসে, 10টা তো তোমার সলভ করতে হবে না, তুমি 10টার মধ্যে 4 থেকে 5টা সলভ করো আর বাকি 5টা প্রশ্ন দেখে যাও যে এক্সট্রা কি ওখানে করতে হবে, ঠিক আছে? তো সবগুলা প্রশ্ন সলভ করতে গেলে তুমি টাইমও পাবা না, ঠিক আছে? তো টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভের সময় তুমি সবগুলা প্রশ্ন না দেখে তুমি 4 থেকে 5টা সলভ করবা একটা টাইপ থেকে, দেন বাকি প্রশ্নগুলো চোখ বুলাই যাবে যে আসলে এখানে পরিবর্তনটা কোথায়, এটার সাথে এটা অমিল কোনো কোথাও আছে কিনা, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে দেখবা। তো এই কাজগুলো তুমি করো আর এখানে বেশি বেশি এক্সাম দাও। যাদের তোমার মনে করো ম্যাথটা মেইন সাবজেক্ট আছে, তোমার যদি ম্যাথ মেইন সাবজেক্ট হয়ে থাকে তোমার কিন্তু ভাই এখানে দাগাতে হবে, ঠিক আছে? যাদের কম্পালসারি ম্যাথ তাদের কিন্তু দাগাতে হবে। তোমার যদি ফোর্থ সাবজেক্ট ম্যাথ হয়ে থাকে তুমি এখানে ইস্যু করতে পারবা। যাদের মেইন সাবজেক্ট এতদিন হয়তো বাদ দিতে পারছো বিভিন্ন পরীক্ষাতে, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তো ম্যাথ তোমাকে দাগাতেই হবে, ঠিক আছে? তো যারা আমাদের এক্সাম আসলে এখনো ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এখানে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো আমরা দিতেছি ম্যাথের ক্ষেত্রে, তোমার এই ক্লাসগুলো অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ না, এখানে এক্সামগুলো হচ্ছে, হ্যাঁ, আর প্রশ্ন ব্যাংক তো দেওয়া আছে। এর আগে আমরা পরীক্ষার আগে কি অবশ্যই ম্যারাথন ক্লাসগুলো নিব, এই ম্যারাথন ক্লাসগুলো তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে মেইন পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য। তো যারা এক্সাম ব্যাচটা খুঁজতেছো একটা ভালো মানের এক্সাম ব্যাচ, পাশাপাশি যেখানে ঢাকা সেন্টারের জন্য প্রয়োজনীয় ক্লাসগুলো পাবা, সবকিছু নাম এটার এক্সাম বাট আমরা ঢাকা সেন্টারের জন্য মোটামুটি সবকিছু এখানে দিয়ে রাখছি। কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো রেগুলার হচ্ছে, এছাড়া পরীক্ষার আগ মুহূর্তে আমরা ম্যারাথন ক্লাসগুলো নিব। তো এগুলো আশা করা যায় তোমাদের অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক যারা এখনো কিনো নাই, কেনার দরকার নেই, আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন তোমাদের কোশ্চেন ব্যাংকটা দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, তো যারা ভর্তি হবে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা কমেন্ট বক্স চেক করো, সেখানে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে, ডিটেলস দেখে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আর এটার পিডিএফটা আমি দিয়ে দিব কমেন্ট বক্সে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিবা, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।